নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অমিত শাহ কি পরবর্তী উপপ্রধানমন্ত্রী হতে পারেন, তেমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা এই মুহূর্তে উঠে এসেছে। এবং অমিত শাহ যদি উপপ্রধানমন্ত্রী হন, তাহলে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে যদি চাপ কারোর তৈরি হয়, সেটা কিন্তু আরএসএস। কেন বলছি এই ধরনের কথা? তার কারণ এই মুহূর্তে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন এবং অবশ্যই তিনি 2029-এ কিন্তু প্রধানমন্ত্রীর মুখ, এবং সেই জায়গা থেকেই কিন্তু বিজেপি লড়াই করবে। এটা ইতিমধ্যেই বিজেপি কিন্তু জানিয়ে দিয়েছে। কিন্তু তার পরবর্তীতে বিজেপির মুখ কে, এই প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খেতে শুরু করেছে। তার কারণ নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তার বয়সটা একটা ফ্যাক্টর। তার নাম, তার পপুলারিটি, তার মাস অ্যাপিল, অবশ্যই সেটা বিজেপির জন্য একদম রীতিমতন কিন্তু আমরা দেখতে পেয়েছি বছরের পর বছর সঞ্জীবনীর কাজ করেছে। এবং মোদি ঝড়, সেটা অবশ্যই অনেকটাই কিন্তু নিম্নগামী, এবং সেটা অনেকটাই মানুষ দেখতে পেয়েছেন যে যতটা এক্সপেক্ট তারা করেছিলেন সেটা হয়নি। কিন্তু অবশ্যই নরেন্দ্র মোদী, তার যে একটা মাস অ্যাপিল, তার যে একটা ফিগার, সেটা কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে। গুরুত্বপূর্ণভাবে নবভারত টাইমস তারা একটি নিউজ বের করেছে, এবং সেখানে কিন্তু বলা হচ্ছে যে এই যে সামনে মন্ত্রিমণ্ডলের বিস্তার হবে, এবং সেই মন্ত্রিমণ্ডলের বিস্তারে কে কি পদ পাবেন, কারা কারা বাদ যাবেন, ধর্মেন্দ্র প্রধান চলে যাবেন কিনা ইত্যাদি অনেক কথাবার্তা চলছে। কিন্তু উপপ্রধানমন্ত্রী, সেই পদে কি আবার উন্নীত হতে পারেন দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ তিনি এই মুহূর্তে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জায়গায় রয়েছেন। কিন্তু তার থেকে উপরে তাকে কি বসানো হতে পারে, এই আলোচনা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ হয়ে চলছে। এবং সেই আলোচনা যখন চলছে, তখন অবশ্যই কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আরএসএস কি সেটা চাইছে, আরএসএস কি চাইছে কি চাইছে না, সেটার উপর অনেক কিছুই বিজেপিতে অন্তত ডিপেন্ড করে, সেটা আপনারা জানেন। কিন্তু এই মুহূর্তে আরএসএস যেটা চাইছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে নিজেদের হাতে কন্ট্রোলটা রাখতে চাইছে, এবং সেই কন্ট্রোলটা কোথাও কিন্তু গিয়ে অমিত শাহের হাত দিয়ে নয়, অমিত শাহের মুখ সেইভাবে তারা কিন্তু ইউজ করতে চাইছে না। এবং অমিত শাহ নিজেকে সব সময় বলেন আমি সংঘী, একজন বহুদিনের পূর্ণ একজন সংঘী আমি। কিন্তু অবশ্যই তিনি ঠিক কতটা সংঘের কাছাকাছি লোক, সেটা সম্বন্ধে কিন্তু যথেষ্ট সন্দেহই রয়েছে। যখন দেবেন্দ্র ফডনবিস, একজন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, এবং তিনি এত পুরনো একজন সরাসরি মানুষ বা এত পরিচিত একজন মানুষ নন যে তাকে পরবর্তীতে আরএসএস বলবে যে পার্লামেন্টারি বোর্ড যেটা, সেখানে অ্যাপয়েন্ট করতে। কিন্তু আরএসএস তেমন বলেছে, আরএসএস সুপারিশ করেছে যে দেবেন্দ্র ফডনবিসকে যেন পার্লামেন্টারি বোর্ড সেখানে রাখা হয়। এবং সেখানে রাখার যে প্রেক্ষাপটটা আরএসএস তৈরি করেছে, সেটা কিন্তু অবশ্যই এই সামগ্রিক বিষয়টা তুলে ধরে যে মোদির পরবর্তী উত্তরাধিকারী তৈরি করবার জন্য আরএসএস অলরেডি চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। সেখানে অমিত শাহ যদি উপপ্রধানমন্ত্রী এই মুহূর্তে হয়ে বসেন, তাহলে তো সম্পূর্ণ খেলাটাই বদলে যাবে, সম্পূর্ণ সমীকরণগুলোই বদলে যাবে। সেটা কি কখনো এই মুহূর্তে চাইবেন নরেন্দ্র মোদী? সেটা নিয়ে আজকের এই বিস্তারিত প্রতিবেদন, দেখতে থাকুন শেষ অব্দি। এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখেন, প্রতিনিয়ত দেখেন, কিন্তু সবাই সাবস্ক্রাইব করেন না। কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, আমাদের আরো রিচ বাড়বে। কারণ প্রত্যেকটি মিডিয়া হাউস যে ধরনের খবর দেখায়, আমরা হয়তো তার থেকে একটু ভিন্ন স্বাদের খবর আপনাদের সামনে তৈরি করার চেষ্টা করি। আপনাদেরকে জানাই এই মুহূর্তে যে দেবেন্দ্র ফডনবিসকে নিয়ে কিন্তু বড় সড়ো একটা প্ল্যান চলছে নাগপুর থেকে, সেটা বারংবার খবরে উঠে আসছে। এবং অবশ্যই দেবেন্দ্র ফডনবিস, তাকে পার্লামেন্ট বোর্ড সেই জায়গায় রাখার যে একটা পরিকল্পনা বা প্রস্তাবনা এসছে, সেটা কিন্তু আরএসএস এর পক্ষ থেকে এসছে, এবং সেটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা সূত্র ধরে। কারণ কোন রাজ্যের চিফ মিনিস্টার, তাদেরকে পার্লামেন্টারি বোর্ডে রাখা, এটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কিন্তু দেবেন্দ্র ফডনবিসের নামটা সুপারিশ করা হয়েছে আরএসএস এর পক্ষ থেকে। কেন? তার কারণ একটাই, মোদির পরবর্তী থেকে এই প্রশ্নটা অলরেডি ঘুরপাক খেতে শুরু করেছে। আমরা জানতাম যে নরেন্দ্র মোদী বিজেপির নিয়ম অনুযায়ী 75 বছর বয়সে তিনিও সরে যাবেন। কিন্তু আমরা দেখলাম নরেন্দ্র মোদী, অবশ্যই তার ক্ষেত্রে বিষয়টা আলাদা, তার হাত ধরেই বিজেপির এত বড় উত্থান হয়েছে। সারা ভারত জুড়ে 12 বছর ধরে বিজেপি একটানা ক্ষমতায়, এই প্রথমবার, এবং সেটা নরেন্দ্র মোদীর হাত ধরেই। তাই জন্য তিনি সরছেন না, 75 হয়ে গেলেও অবশ্যই তিনি থাকছেন। কিন্তু এই সামগ্রিক ঘটনা সূত্র ধরে পরবর্তী থেকে মোদীর পরবর্তীতে কে থাকছেন প্রধানমন্ত্রী হওয়ার মতন, সেটা কি অমিত শাহ? কিন্তু অমিত শাহ যদি হয়, তাহলে তো আরএসএস এর ক্ষমতা অনেকটাই কমে যাবে। এটা কিন্তু এই মুহূর্তে কোথাও গিয়ে বুঝতে পারা, এবং সেখান থেকে দেবেন্দ্র ফডনবিসকে এগিয়ে দেওয়া।
এবং আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করছে যে যোগী আদিত্যনাথ, ক্রমাগত যোগী আদিত্যনাথ যে পজিশনে নিজেকে নিয়ে গেছিলেন হিন্দুত্ববাদী রাজনীতি করে, সেই যোগী আদিত্যনাথকে কিন্তু ক্রমাগত একটা একটার পর একটা আমরা দেখতে পাচ্ছি ঘটনা সূত্র ধরে কোণঠাসা হতে হচ্ছে। সেটা একদম শঙ্করাচার্যের ঘটনা হতে পারে, সেটা মণিকর্ণিকা ঘাট হতে পারে, সেটা একটার পর একটা পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে সেটা নিয়ে হতে পারে, কিংবা একদম রিসেন্টলি রাম মন্দিরের তহবিল তছরূপ সেই ঘটনাটা হতে পারে। অর্থাৎ যোগী আদিত্যনাথ আফটার মোদি সেটা হচ্ছে না, সেটা কোথাও গিয়ে একটা স্পষ্ট বার্তা চলে যাচ্ছে। কিন্তু এর পরবর্তীতে দেবেন্দ্র ফডনবিস তিনিও কি হচ্ছেন না, সেই জায়গাটাও কি তৈরি করার একটা প্ল্যান চলছে। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার বিস্তারে যদি অমিত শাহকে উপপ্রধানমন্ত্রী করে দেওয়া হয়, তাহলে সবচেয়ে বড় সড় ধাক্কাটা কিন্তু এই মুহূর্তে নাইডু অর্থাৎ চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশ থেকে তিনি দিতে পারেন। তার কারণ তিনি বহুদিন ধরেই রাজ্যের পলিটিক্স থেকে কেন্দ্রের পলিটিক্সে আসতে চেষ্টা করছেন, এবং অবশ্যই উপপ্রধানমন্ত্রী পদটার পেছনে যে নাইডু অনেকদিন ধরেই তার একটা ইচ্ছে রয়েছে সেই পদে যাওয়ার, সেটাও কিন্তু অনেকদিন থেকে আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছিলাম। কিন্তু তাকে বাদ দিয়ে একদম শরিক দল থেকে না নিয়ে একদম নিজেদের দল থেকে অমিত শাহকে যদি সেখানে বসানো হয়, তাহলে তার সমর্থনটা শেষ পর্যন্ত পাওয়া যাবে তো পরবর্তী দিনেও। তার কারণ ইতিমধ্যেই তিনি কংগ্রেসের দুই মুখ্যমন্ত্রীর মাঝখানে দাঁড়িয়ে যে ধরনের সলিটারিটির বার্তা দিয়েছেন, যে ধরনের একসাথে কাজ করবার বার্তা দিয়েছেন, সেখান থেকে এই প্রশ্নটাও কিন্তু উত্থাপিত হয়। অর্থাৎ চন্দ্রবাবু নাইডু এই ঘটনা যদি ঘটে তিনি চুপচাপ বসে থাকবেন তো, এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে ওঠে। তার কারণ এখনো পর্যন্ত চন্দ্রবাবু নাইডু কিন্তু এই 318 যে এনডিএ সংখ্যাটা তার মধ্যে, অর্থাৎ ক্রমবর্ধমান যে এনডিএ সংখ্যা সেটা 318 গিয়ে দাঁড়াবে, তার মধ্যে 16 জন কিন্তু এখনো চন্দ্রবাবু নাইডুর রয়েছে। অর্থাৎ সেই চন্দ্রবাবু নাইডুকে বাদ দিয়ে যদি উপপ্রধানমন্ত্রী পদটা তৈরি করা এবং সেটা একদম অমিত শাহের হাতে তুলে দেওয়া হয়, চন্দ্রবাবু নাইডু শেষ পর্যন্ত থাকবেন তো এনডিএ তে আমরা জানি না। এবং এটা নিয়েও কিন্তু অন্য আরেকটা চর্চা শুরু হয়েছে যে চন্দ্রবাবু নাইডুকে কোথাও হারিয়ে ফেলবে না তো অমিত শাহকে প্রাধান্য দিতে গিয়ে মোদী সরকার। আপনাদের আরো একটা জায়গায় নিয়ে যাই আমরা, যে এই যে পর পর ছোট ছোট দলগুলো ভেঙে যাচ্ছে এবং এনডিএ তে মার্জ করছে, তারা এনডিএ শক্তি বাড়ছে কিন্তু বিজেপির শক্তি কিন্তু বাড়ছে না। আপনারা বোঝার চেষ্টা করুন, অত্যন্ত সুকৌশলে ঘটনাটা ঘটছে। এই 20 জন তৃণমূল কংগ্রেসের এমপি যদি সরাসরি ভেঙে বিজেপিতে চলে যেত, তাহলে কি অসুবিধাটা হতো? বিজেপির শক্তি বাড়তো। কিন্তু বিজেপির শক্তি বাড়া তার মানে কিন্তু আরএসএস এরও শক্তি বাড়া, কিন্তু এনডিএ এর শক্তি বাড়া তার মানে কিন্তু অমিত শাহের শক্তি বাড়া। এই দুটোর মধ্যে তফাৎ রয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে বিজেপিতে যুক্ত হলে অবশ্যই সেটা কিন্তু আরএসএস এর একটা শক্তি মজবুত হয়, এবং বিজেপি অনেকটাই আরএসএস এর সম্পূর্ণ ভাবধারায় কিন্তু অনুপ্রাণিত এবং সেখান থেকেই তারা চলে। কিন্তু যদি এনডিএ শক্তি বৃদ্ধি হয়, সেটা এনসিপিআই পার্টির মাধ্যমে হতে পারে, একনাথ শিন্ডের পার্টির মাধ্যমে হতে পারে, যা কিছুর মাধ্যমে যদি এনডিএ শক্তি বৃদ্ধি ঘটে, তাহলে সেটা কিন্তু অমিত শাহের চাণক্য নীতির জন্য হয়েছে, সেটাই একমাত্র প্রতিষ্ঠিত হবে। এবং সেই কাজটাই দেখুন প্রত্যেকটা জায়গায় করা হচ্ছে। আমরা এই 20 জন এবং এই মহারাষ্ট্রের 6 জন তাদেরকে কিন্তু দেখতেই পারতাম যে তারা বিজেপির পতাকা হাতে নিয়ে তারা বিজেপিতে চলে গেলে তাতে কারোর কোনো অসুবিধা হতো না, এই এনসিপিআই পার্টির কথাটাই তো আমাদের শুনতে হতো না। কিন্তু সেটার মাধ্যমে কেন তারা হঠাৎ করে জয়েন করলেন? তার কারণ কি এটাই নয় যে কোথাও গিয়ে একদম সরাসরি অমিত শাহ নিজের যে জায়গাটা সেটা প্রতিষ্ঠা করতে চাইছেন, অর্থাৎ তিনি সর্বে সর্বা, একদম মোদির পর যদি কেউ থেকে থাকেন তাহলে সেটা অমিত শাহ, সেটা প্রতিষ্ঠা করতে চাইছেন। কিন্তু সেই জায়গাটা কি আদপেই সারা ভারত জুড়ে তৈরি হয়েছে? অর্থাৎ মোদির নাম যেভাবেই হোক না কেন সারা ভারতবর্ষে যেভাবে পরিচিত, সেই জায়গাটা কি অমিত শাহ এখনো পর্যন্ত তিনি পৌঁছেছেন আমরা জানি না। তবে অবশ্যই যেভাবে একদম আমরা দেখতে পেয়েছিলাম 2002 সাল নাগাদ ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তার সঙ্গে তিনি কিন্তু নিজের যে একটা বৃত্ত সেটা শেয়ার করেছিলেন, তার একদম ছায়া সঙ্গী অটল বিহারী বাজপেয়ীর ছায়া সঙ্গী ছিলেন লালকৃষ্ণ আদবানি তার সঙ্গে। কিন্তু সেই জায়গাটা কি নরেন্দ্র মোদী করতে চাইবেন? নরেন্দ্র মোদী থাকা অবস্থাতেই তার উত্তরাধিকারী তিনি তৈরি করতে চাইবেন অবশ্যই, কিন্তু সেটা কি অমিত শাহ সেই জায়গাটা থেকে অমিত শাহ বসবেন আমরা জানি না। তবে অবশ্যই নবভারত টাইমসে যে খবর বেরিয়েছে সেই অনুযায়ী কিন্তু এই মুহূর্তে এই চর্চা উঠে এসেছে, এবং অমিত শাহ যদি পরবর্তীতে ভারতবর্ষের উপপ্রধানমন্ত্রী হন, এটা বলাই বাহুল্য যে 2034 সালের যে লোকসভা নির্বাচন হবে সেটা অমিত শাহকে সামনে রেখেই হতে চলেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আরএসএস এর যে সামগ্রিক একদম ক্ষমতা কন্ট্রোল করার জায়গাটা সেটা অনেকটাই কমে যাবে।
আপনারা আপনাদের মতামত সম্পূর্ণ বিষয়ে জানান এবং অবশ্যই এই মুহূর্তে অমিত শাহের যে পাওয়ার, অমিত শাহের যে নীতি, অমিত শাহের যে দক্ষতা, সেটার মাধ্যমে বিজেপি এগিয়ে চলেছে, সেইটাই কি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারে এই মোদির একদম যে সামনেই আসছে ক্যাবিনেট বিস্তার কিংবা মন্ত্রিমণ্ডলের বিস্তার সেই ক্ষেত্রে, নাকি শুধুমাত্রই একটা স্পেকুলেশন? এটা অন্য কিছুই নয়। আরএসএস তাদের খেলাটা ঠিক মতোই এগিয়ে যাবে। আরএসএস শুধুমাত্র যোগী কিংবা দেবেন্দ্র ফডনবিসকেই মোদির পরবর্তী উত্তরাধিকারী হিসেবে দেখতে চাইছে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।